একদা অরণ্যপুর নামে একটি সবুজ উপত্যকার রাজ্য ছিল। সেখানকার মানুষজন পরস্পরের সঙ্গে এক অদ্ভুত মিলনে বাস করত। প্রতিবেশী একে অপরের সঙ্গে খাবার ভাগ করে নিত, ছেলেমেয়েরা জাতপাত ভুলে একসঙ্গে খেলত, গ্রামের চৌরাস্তায় হাসির শব্দ ছড়িয়ে পড়ত। এই রাজ্যের রাজা রাম ছিলেন খুবই দয়ালু, নম্র আর ভদ্র। সোনার সিংহাসনে বসে থাকার চেয়ে তিনি বেশি সময় ধুলোমাখা পথে হাঁটতেন, কৃষকদের সঙ্গে কথা বলতেন, কুমোরদের পাশে বসতেন, নতুন স্কুল বানানোর সময় ইঁটও বইতেন। এক সকালে তিনি যখন গ্রামের পথ ধরে যাচ্ছেন, একজন বললেন, মহারাজ, আপনি যে নতুন পুকুরের কথা বলেছিলেন সেটা এখন অর্ধেক ভরে গেছে। আমাদের ফসল আর কখনো তেষ্টায় কষ্ট পাবে না। ভালো কথা গোপাল, কিন্তু সত্যি করে বলো, জল কি দূরের ক্ষেতেও পৌঁছচ্ছে না শুধু কাছেরটাতেই? এখন সব খেতেই পৌঁছচ্ছে। আপনার ছোট ছোট নালা ঘোড়ার কথা মনে রেখেছিলাম বলে। তাহলে আজ রাতে আমার ঘুম আরও মধুর হবে। এসো, শেষটুকু একসঙ্গে শেষ করি। কিন্তু প্রাসাদের সবাই রাজার মতো দয়ালু ছিল না। প্রধানমন্ত্রী বিক্রম, লোকে ভয়ে ভয়ে বিক্রম শেঠ বলত, লোহার মতো কঠিন হাতে শাসন করতেন। ব্যবসায়ীদের বাড়তি কর চাপাতেন, গ্রামে সাহায্য পাঠাতে দেরি করতেন, আর যে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস দেখাত তাকে শাস্তি দিতেন। এক সন্ধ্যায় দরিদ্র তাঁতি লক্ষ্মী প্রাসাদে রাজার দরজায় এসে কাঁদতে লাগল। দয়া করে মাত্র 5 মিনিট মহারাজের সঙ্গে দেখা করতে দিন। আমার মেয়ে খুব অসুস্থ। বৈদ্যর বলছে মন্ত্রীজি নাকি বলেছেন আমাকে ওষুধ না দিতে। দিদি, বাড়ি চলে যাও। মন্ত্রীর লোকেরা চোখ রেখেছে। সরাসরি মহারাজের কাছে গেলে তোমার পরিবারের আরও কষ্ট হবে। লক্ষ্মী কাঁদতে কাঁদতে ফিরে গেল। তারপর এলো মহাপ্লাবন। ক্ষিপ্ত নদী, যে সাধারণত শান্ত আর দয়ালু ছিল, সেদিন দানবের মতো গর্জন করে উঠল। মন্ত্রী বিক্রম, তার স্ত্রী আর ছোট ছেলে দোতলায় আটকে পড়ে চিৎকার করছেন। বিপরীত তীরে গ্রামের লোকজন দড়ি আর বাঁশের ভেলা নিয়ে জড়ো হয়েছে। ওই তো সেই মন্ত্রী যে আমার ছেলেকে 3 মাস জেলে বসিয়ে রেখেছিল। গত বছর আমার নৌকোটা জরিমানা হিসেবে নিয়েছিল, মাত্র 1 দিন কর দিতে দেরি হয়েছিল বলে। যারা সাঁতার জানে বা দড়ি ধরতে পারে সবাই এসো, আজ কেউ মরবে না, একজনও না। লোকেরা একে অপরের দিকে তাকালো। তারপর গোপাল এগিয়ে এলো। মহারাজ ঠিক বলেছেন, আমরা যদি তার মতো হয়ে যাই তাহলে আমাদের আর ওই নিষ্ঠুরদের মধ্যে কি তফাৎ থাকবে? এক এক করে পুরুষ নারী কোমরে দড়ি বেঁধে বুক সমান জলে নামল। আমি ওর জন্য করছি না, আমি করছি কারণ আমার রাজা দেখছেন, আর আমার হৃদয় ক্ষমা করবে না যদি একটা বাচ্চা ডুবে যায়। তারা বাড়ির কাছে পৌঁছল। বাঁচাও, দয়া করে, আমার ছেলে, ও সাঁতার জানে না। আমার গলা শক্ত করে ধরো ছোট রাজকুমার, তুমি এখন নিরাপদ। তারা মন্ত্রী ও তার পরিবারকে ডাঙায় তুলল। মন্ত্রী ভিড়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন, চোখে জল আর বন্যার জল মিশে একাকার। আমার কোনো অধিকার নেই ক্ষমা চাওয়ার। আমি তোমাদের খাবার কেড়েছি, শান্তি কেড়েছি, মর্যাদা কেড়েছি, আর আজ তোমরা আমাকে মৃত্যুর মুখ থেকে টেনে তুললে। আমি বন্যার চেয়েও খারাপ ছিলাম। বিক্রম, বন্যা আমাদের দেখিয়ে দিয়েছে আমরা আসলে কি। তুমিও দেখেছ। প্রশ্ন হলো, কাল থেকে তুমি কি করবে? আজ থেকে আমি আমার ছেলের জীবনের দিব্যি দিয়ে শপথ করছি। যত ক্ষমতা আছে সব দিয়ে আমি যে ক্ষতি করেছি তা পূরণ করব। যা অন্যায়ভাবে নিয়েছি ফিরিয়ে দেব। তোমাদের দরজায় বসে তোমাদের অভিযোগ শুনব। আর যদি আমি আবার নিষ্ঠুর হয়ে যাই তাহলে এই নদী আমাকে চিরকালের জন্য নিয়ে যাক। আমরা দেখব মন্ত্রীজি, ঘৃণা নিয়ে নয়, আশা নিয়ে। মাস কয়েক কেটে গেল। মন্ত্রী কথা রাখলেন। গ্রামে গ্রামে হেঁটে হেঁটে সবার দেখাশোনা করতেন এবং নিজের হাতে বাড়ি মেরামত করলেন। ধীরে ধীরে লোকে তাকে বিক্রম সিট না বলে বিক্রম ভাই বলতে শুরু করল। একদিন সেই নিমগাঁও চৌরাস্তায়, বিক্রমজি, গত বছর এই আমের চারাগুলোর অর্ধেকটা আপনি খাজনা হিসেবে নিয়ে নিতেন। গত বছর আমি লোভের বন্যায় ডুবেছিলাম গোপালজি। এবছর শিখছি ঠিকঠাক নিঃশ্বাস নিতে, তোমাদের সবার কৃপায়। কখনো কখনো বন্যা দরকার হয়, শুধু মাটি ধোয়ার জন্য নয়, হৃদয়ে ধোয়ার জন্যেও।
এইভাবে অরণ্যপুর রাজ্য আরও সুন্দর হয়ে উঠল। মন্ত্রী পুরোপুরি নিখুঁত হয়েছেন বলে নয়, বরং রাজা ও প্রজারা প্রতিশোধের বদলে ক্ষমা বেছে নিয়েছিলেন আর একজন মানুষকে ভালো হওয়ার দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন।